প্রতিদিনের মতো শত শত যাত্রী নিয়ে গন্তব্যের পথে ছুটছিল একটি ট্রেন। সবই ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। ট্রেনের ভেতর শুরু হয় এমন কিছু যা কেউ বুঝতেই পারছিল না। দেখতে সাধারণ দুর্ঘটনার মতো, কিন্তু ভিতরে চলছিল এক ভয়ঙ্কর খেলা। যাত্রীরা আটকে যায় সেই রহস্যে, আর চারপাশ ঢেকে যায় ভয় আর বিভ্রান্তিতে। কি হয়েছিল সেই যাত্রীদের সঙ্গে, কেনই বা তারা আটকে পড়েছিল? গল্পটা যেন এক রহস্যের গলি, যা শেষ হবে এমন এক সত্যি দিয়ে যেটা কল্পনাও করা যায় না। বন্ধুরা, চলো তাহলে ঘুরে আসি সেই রহস্যময় ট্রেনের গল্প থেকে, যেখানে প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছে অজানা এক ভয়। গল্পটা শুরু হচ্ছে জাপানের শিনোমেরি স্টেশন থেকে। সেখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ট্রেনগুলোর একটি হায়াবুসা 16 ছাড়ার একদম আগ মুহূর্ত। ট্রেনের ভেতর তখন যাত্রীদের কোলাহলে গমগম করছে। বগি নাম্বার 7। একদল স্কুল পড়ুয়া ছেলে মেয়ে শিক্ষা সফরে যাচ্ছে। তাদের হাসি, চিৎকার আর খুনসুটিতে বগিটা যেন কেবল লোহার কাঠামো না, একটি জীবন্ত দুলতে থাকা রঙিন জগৎ। কিন্তু তাদের মধ্যে কেউ জানে না এই ট্রেন আর কখনোই আগের জায়গায় ফিরবে না। এই ট্রেনটার পুরো দায়িত্বে আছেন তাকাইচি-সান, একজন অভিজ্ঞ ও ঠান্ডা মাথার লোক। ট্রেন কিভাবে চলবে, কখন থামবে, কোন যাত্রী কোথায় নামবে, সব তার নখদর্পণে। তার সঙ্গে আছেন ফুজি, একজন তরুণ সহকারী। যাত্রীরা যেন স্বস্তিতে থাকে, কেউ যেন কিছুর অভাব না বোধ করে, এই দুইজন মিলে সেটাই নিশ্চিত করেছেন। তবে শুধু সাধারণ যাত্রী না, এই হায়াবুসা 16-এ উঠেছেন দেশের নামকরা রাজনীতিবিদ, বিখ্যাত লেখক, বড় বড় কোম্পানির কর্তা। সবাই মিলে যেন একটা চলন্ত শহর। আর এত বড়, এত স্পিডে ছুটে চলা এই ট্রেন কন্ট্রোল করা হয় বিশেষ জায়গা থেকে, জাপান রেলওয়ে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে। সেখানে বসে দক্ষ লোকেরা প্রতি সেকেন্ড নজরে রাখে ট্রেন কোথায় আছে, ঠিকমতো চলছে কিনা, কোনো বিপদ আছে কিনা, সব কিছুই চেক করা হয় রিয়েল টাইমে। এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক। ঘড়ির কাঁটা বিকেল 3:17 ছুতেই হায়াবুসা 16 স্টেশন ছেড়ে দিল, একেবারে ঝড়ের গতিতে। কিন্তু কে জানতো এই শান্ত আর আরামদায়ক যাত্রাটা একটু পরেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যাবে। ট্রেন দাঁড়ার কয়েক মুহূর্ত পরেই পূর্ব জাপান রেলওয়ে হেডকোয়ার্টারে একটা ফোন এলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটা বরফ শীতল আবেগহীন গলা। হায়াবুসা 16 ট্রেনে বোমা রাখা আছে। যদি ট্রেনটির স্পিড ঘন্টায় 100 কিলোমিটারের নিচে নামে, তাহলে বোমাটার সাথে সাথে ফেটে যাবে। কন্ট্রোল রুমের অফিসাররা প্রথমে ভাবলেন এটা নিশ্চয়ই কোনো ফাজলামি, কিন্তু ফোনের ওই লোকটা যেন তাদের মনের কথা পড়ে ফেলল। সে বলল, বিশ্বাস হচ্ছে না তাই তো? আচ্ছা, একটা স্যাম্পল দেখে নাও। কাছেই একটা মালগাড়িতে বোমা রেখেছি, ওটার স্পিড ঘন্টায় 5 কিলোমিটারের নিচে নামলেই ব্লাস্ট হবে। আর ঠিক তাই হলো। কন্ট্রোল রুমের মনিটরে সবাই দেখলো মালগাড়িটার গতি 5 কিলোমিটারের নিচে নামার সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণে সেটা টুকরো টুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে হেডকোয়ার্টারে উপস্থিত প্রত্যেকের বুকের ভেতর যেন ধাত করে উঠল। খবরটা গেল পূর্ব রেলওয়ে জেনারেল ম্যানেজার ইয়োশিমুরার কাছে। এই ভয়াবহ অবস্থা দেখে তিনি বুঝে গেলেন এটা কোনো ফাঁকা হুমকি নয়। সাথে সাথে তিনি শিনকানসেনের মূল কমান্ড সেন্টারের কমান্ডার কাসাগিকে ফোন করলেন। কোনো অবস্থাতেই যেন হায়াবুসা 16-এর স্পিড ঘন্টায় 120 কিলোমিটারের নিচে না নামে। আমি এখনই আসছি। কাসাগির নিয়ম অনুযায়ী পরের স্টেশনে ট্রেন থামানোর কথা ভাবলেও এখন তাকে সেই সিদ্ধান্ত বাতিল করতে হলো। তিনি সঙ্গে সঙ্গে হায়াবুসার লাইনে থাকা বাকি সব ট্রেন খালি করার অর্ডার দিলেন। ওদিকে সেই সন্ত্রাসী এবার সরাসরি ফোন করলো ট্রেন চালক মাসুমোর কাছে। হুমকি দিয়ে বলল, ট্রেনের অটোমেটিক ব্রেক সিস্টেম এখনই বন্ধ করো, আর পরের স্টেশনে না থেমে ঘন্টায় 120 কিলোমিটার স্পিডে পার হবে। বেচারা মাসুমো ভয়ে ভয়ে তাই করলো। এর মধ্যেই প্রধান কন্ডাক্টর তাকাইচিকেও সবটা জানানো হলো। তিনি পরিস্থিতি সামলাতেই যাত্রীদের বললেন, একটা টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের ট্রেনটা পরের স্টেশনে থামতে পারছে না। আপনাদের অসুবিধার জন্য আমরা খুবই দুঃখিত। এদিকে কন্ট্রোল সেন্টারে ইয়োশিমুরার সাথে পুলিশের বড় বড় অফিসাররাও এসে হাজির। ট্রেনটা তখন তার প্রথম স্টেশন পার করার মুখে। রেলওয়ের কর্মীরা ঝড়ের বেগে পুরো স্টেশন খালি করে দিল। আর দেখতে দেখতে হায়াবুসা 16 ঘন্টায় 120 কিলোমিটার গতিতে স্টেশনটা না থেমেই বেরিয়ে গেল। কিন্তু বিপদ তো সবে শুরু। বোমা রাখা লোকটা আবার ফোন করলো। এবার সে তার আসল মতলব জানালো। বলল,
বোমাগুলো ডিফিউজ করতে চাও? তাহলে আমার অ্যাকাউন্টে 100 বিলিয়ন ইয়েন পাঠাতে হবে, আর এই টাকাটা তোমরা জোগাড় করবে জাপানের প্রত্যেকটা মানুষের কাছ থেকে 1000 ইয়েন করে নিয়ে। এই খবর পেয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সাসাকি ছুটে এলেন কন্ট্রোল রুমে। তিনি এসে কঠিন গলায় বললেন, আমরা কোনো সন্ত্রাসীর হুমকির কাছে মাথা নোয়াবো না, তোমরা বরং ট্রেনের সব যাত্রীকে সত্যিটা জানিয়ে দাও। এখন থেকেই সব সিদ্ধান্ত সরকার নেবে। তার আদেশ শুনে তাকাইচি বুকে পাথর চেপে যাত্রীদের বোমা আর মুক্তিপণের পুরো কথা খুলে বললেন। এই ঘোষণা শোনার সাথে সাথে ট্রেনের ভেতর যেন একটা নরক নেমে এলো। একটু আগেই যারা হাসি মুখে গল্প করছিল তারা এখন ভয়ে আতঙ্কে চিৎকার করে কাঁপতে শুরু করলো। যাত্রীরা রাগে ফেটে পড়ে তাকাইচি আর ফুজিকে দোষ দিতে লাগলো। এই সুযোগে এক দুর্নীতিবাজ রাজনীতিবিদ নিজেকে হিরো সাজাতে এগিয়ে এলো। ক্ষুব্ধ জনতা তাকেও বেজ্জতি করে থামিয়ে দেয়। ওদিকে সরকারের পক্ষ থেকে মিডিয়াকে জানিয়ে দেওয়া হলো তারা কোনোভাবেই সন্ত্রাসীদের দাবিতে মানবে না। এই খবর শুনে সেই সন্ত্রাসী আরও ক্ষেপে গেল। সে নিজেই বোমা আর মুক্তিপণের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল। ভিডিওটা ভাইরাল হলেই দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই কন্ট্রোল সেন্টারে আরও একটা বাজ পড়ার মতো খবর এলো। হায়াবুসা 16 যে লাইনে যাচ্ছে তার কিছুটা সামনে আর একটা ট্রেন খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশ লাইন দিয়েই অন্য একটা ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছে। মানে হায়াবুসার সামনে এগোনোর কোনো রাস্তাই খোলা নেই। কাসাগি এক মুহূর্ত সময় নষ্ট না করে একটা অসম্ভব সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন হায়াবুসা 16কে ওই বিকল ট্রেনের পাশ কাটিয়ে অন্য লাইনে পাঠিয়ে দেবেন, কিন্তু এই কাজটা করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। কাসাগির নির্দেশে হায়াবুসার গতি নামিয়ে আনা হলো ঘন্টায় 105 কিলোমিটারে, আর উল্টো দিক থেকে আসা ট্রেনটার গতি বাড়িয়ে করা হলো 320 কিলোমিটার। কিন্তু হিসাব করে দেখা গেল তারপরও ধাক্কা লাগবেই। তখনই কাসাগি শেষ মুহূর্তে চিৎকার করে নির্দেশ দিলেন, হায়াবুসার গতি 102-এ নামাও। চালক ভুল করে গতিটা এক মুহূর্তের জন্য 101-এ নামিয়ে আনে, আর হয়তো এই 1 সেকেন্ডের ভুলই সেদিন যাত্রীদের বাঁচিয়ে দিয়েছিল। দুটো ট্রেনের মধ্যে হালকা ঘষা লাগলেও একটা বিশাল অ্যাক্সিডেন্ট এড়ানো গেল। এই ঘটনার পর ট্রেনের ভেতরে থাকা মিশু নামে এক বিখ্যাত লেখিকা নিজেকে লাইমলাইনে আনার সুযোগ পেয়ে গেলেন। তিনি একটা ওয়েবসাইট খুলে দেশের মানুষের কাছে টাকা দেওয়ার জন্য আবেদন জানালেন। ভয়ে ভয়ে মানুষ টাকাও দিতে শুরু করলো। তখনই তদন্তকারী দল একটা পুরনো ফাইল খুঁজে পেল। 1975 সালে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল, তবে সেবারের মুক্তিপণের চেয়ে এবারের দাবি ছিল 70 গুণ বেশি। অন্যদিকে ট্রেনের ভেতর একদল ছেলে এমন একজনকে খুঁজে পায় যার ভুলের জন্য কিছুদিন আগে একটা হেলিকপ্টার দুর্ঘটনায় 8 জন মানুষ মারা গিয়েছিল। ছেলেগুলো তাকে সবার সামনে ক্ষমা চাইতে বললে লোকটা রেগে গিয়ে মারামারি শুরু করে দেয়। এই হট্টগোলের মধ্যে একটা মেয়ে ভয়ে ট্রেনের ইমার্জেন্সি স্টপ বাটন টিপে দেয়। তাকাইচি এসে আহত লোকটার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেন। মেয়েটা তাকে জিজ্ঞাসা করে, যাকে সবাই ঘৃণা করে তাকে বাঁচিয়ে আপনার কেমন লাগছে? তাকাইচি শান্তভাবে উত্তর দেন, এই ট্রেনের প্রত্যেকটা যাত্রীকে বাঁচানো আমার দায়িত্ব, আর এটা আমার দায়িত্ব না হলেও আমি এটাই করতাম। এবার কন্ট্রোল সেন্টারে আরো একটা দুঃসাহসিক প্ল্যান তৈরি হলো। তারা ঠিক করলো একটা উদ্ধারকারী ট্রেনকে হায়াবুসার ঠিক পিছনে নিয়ে এসে জুড়ে দেওয়া হবে, আর তারপর সব যাত্রীকে ওই নতুন ট্রেনে নামিয়ে আনা হবে। কিন্তু ভাবুন একবার, এই পুরো কাজটা করতে হবে ঘন্টায় 120 কিলোমিটার স্পিডে। প্ল্যান মতো কাজ শুরু হলো। তাকাইচি একজন ইলেকট্রিশিয়ান যাত্রীর সাহায্যে ট্রেনের শেষের দুটো বগি আলাদা করার চেষ্টা করলো। কিন্তু যেই মুহূর্তে তারা পেছনের বগি দুটো আলাদা করলো, সেগুলোর গতি কমে আসতেই এক প্রচন্ড বিস্ফোরণে সেগুলো উড়ে গেল। এই ঘটনায় সবাই বুঝলো ট্রেনের প্রত্যেকটা বগিতে আলাদা আলাদা বোমা লাগানো আছে। এরই মধ্যে উদ্ধারকারী ট্রেনটা হায়াবুসার পেছনে এসে জুড়ে গেছে। ইঞ্জিনিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে দুটো ট্রেনের মাঝে একটা অস্থায়ী প্ল্যাটফর্ম বানালো। এরপর এক এক করে যাত্রীদের উদ্ধার করা শুরু করলো। কিন্তু তখনই জানা গেল সেই হেলিকপ্টার চালক, দুটো ছেলে এবং স্কুল শিক্ষিকার মেয়ে ইউসুজি এখনো পুরনো ট্রেনের মধ্যেই রয়ে গেছে। তাদের আনতে গিয়ে শিক্ষিকা, সেই রাজনীতিবিদ আর লেখিকাও আবার বোমায় ভরা ট্রেনে ফিরে গেলেন। কিন্তু হঠাৎ করেই হায়াবুসা ট্রেনের গতি কমতে শুরু করলো। এমার্জেন্সি ব্রেক সিস্টেমের সমস্যা হয়েছে। গতি কমানোর কারণে হায়াবুসা আর উদ্ধারকারী ট্রেনের মধ্যে ধাক্কা লেগে গেল। এই ধাক্কায় ফুজি মারাত্মকভাবে আহত হলো, আর বোমা সহ মোট 9 জন মানুষ পুরনো ট্রেনেই আটকা পড়লো। কন্ট্রোল সেন্টারের কাছে তাদের বাঁচানোর আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় টুইস্টার সামনে এলো।
শিক্ষিকার মেয়ে ইউসুজি তার বাবাকে ফোন করলো। জানা গেল তার বাবা হলেন সেই পুলিশ অফিসার যিনি 1975 সালে সন্ত্রাসীকে ধরেছিল। কিন্তু ইউসুজি তার বাবাকে বলল, তুমি ওকে মারোনি, ও হত্যা করেছিলে, তুমি ওর মৃত্যুর ক্রেডিট চুরি করেছিলে। এই বলে সে ফোন কেটে দিল আর সাথে সাথেই তার বাবার বাড়িতে রাখা একটা বোমা ফেটে গেল। এবার ইউসুকি কন্ট্রোল সেন্টারের ফোন করে নিজের আসল পরিচয় দিল। সে বলল, এই বোমাগুলোর আসল রিমোট কন্ট্রোলার আমার হার্টবিট। আমার বুকে একটা মনিটর লাগানো আছে। যদি আমার হার্টবিট বন্ধ হয়ে যায় তাহলে সব বোমা নিষ্ক্রিয় হয়ে যাবে। তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমাকে খুন করতে হবে। পুলিশ জানতে পারলো এই কাজে তাকে সাহায্য করেছে 1975 সালের সেই সন্ত্রাসীর ছেলে। ট্রেনের ভেতর তখন এক হৃদয় বিদারক দৃশ্য। তাকাইসি ইউসুকিকে মারতে গিয়েও পারল না, তার ভেতরের মানুষটা তাকে আটকে দিল। সে কান্নায় ভেঙে ইউসুকিকে জড়িয়ে ধরল। ইউসুকি কেঁদে ফেলল, জানালো তার বাবা ছোটবেলায় তার উপর কেমন অত্যাচার করত। ঠিক সেই মুহূর্তে যখন সব আশা প্রায় শেষ, পুলিশ সেই সন্ত্রাসী ছেলের কাছ থেকে জানতে পারলো ট্রেনের 7 আর 8 নম্বর বগিতে কোনো বোমা নেই। এই খবর পেয়ে কামাগি শেষ একটা উপায় বের করলেন। তারা ঠিক করলেন একটা সুইচিং পয়েন্ট লাইনের ডিজিটাল আর ম্যানুয়াল সুইচ একসাথে ব্যবহার করে বোমা ছাড়া বগি দুটোকে আলাদা করে দেবেন। জাপানের প্রধানমন্ত্রী শেষবারের মতো ট্রেনের যাত্রীদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই ঝুঁকি নিতে রাজি? সবাই একসাথে হ্যাঁ বলল। ট্রেনের ভেতরে তাকাইচি আর বাকিরা কুশন গদি দিয়ে নিজেদের বেঁধে ফেলল। কামাগি কন্ট্রোল সেন্টার থেকে নিজের জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটো সুইচ চালু করা হলো। ট্রেনটা লাইনচ্যুত হওয়ার সাথে সাথে সামনের বোমাভর্তি বগিগুলো এক ভয়াবহ বিস্ফোরণে জ্বলে উঠল আর পেছনের দুটো বগি সবকিছু ভাঙতে ভাঙতে কিছুটা দূরে গিয়ে থেমে গেল। উদ্ধারকারী দল ছুটে গেল। বাইরে সবাই দম বন্ধ করে অপেক্ষা করছে। আর তারপরে খবর এলো ভেতরের সবাই জীবিত। পুরো কন্ট্রোল সেন্টারে আনন্দের ঢেউ খেলে গেল। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। পুজিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পুলিশ অফিসার ইউসুকিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো আফসোস হচ্ছে? ইউসুকি বলল, না, এই পৃথিবীটা একটা আস্ত মিথ্যে ভরা আর নোংরা জায়গা। তখন পুলিশ অফিসার ইউসুকিকে দেখালেন যে এই মিথ্যে আর নোংরা পৃথিবীর মানুষই তাদের বাঁচাতে 100 মিলিয়ন ইয়েন দান করে ফেলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ গল্পটা? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু।